ওকে, তো আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে ওয়েবসাইট অডিট সেকেন্ড পার্ট, 2 নম্বর। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ইমেজ অল্টার ট্যাগ অবধি দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে এখান থেকে আপনার ইউআরএল ডেলিমিটার চেক এখান থেকে শুরু হবে, বাকি যতটুকু দেখা যায়। তো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে ইউআরএল ডেলিমিটার চেক। ডেলিমিটারের সংজ্ঞাটা এইখান থেকে একটু দেখেন আগে বিষয়টা। অত কঠিন কোনো কিছু না। ডেলিমিটার, ইউআরএল ডেলিমিটার, এখানে বলছে ইউআরএল ডেলিমিটার ইজ এ ক্যারেক্টার অর সেট অফ ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে যে কোনো কিছুই বোঝায়। লেটার, আপনার স্পেসকেও অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে ইউজ করা হয়। সেট অফ ক্যারেক্টার ইউজ টু সেপারেট ডিফারেন্ট পার্ট অফ এ ইউআরএল। ঠিক আছে, তো ডেলিমিটার বলতে কি বোঝাচ্ছে এখানে? আপনার যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে, যেমন হচ্ছে এখানে কোলন আছে একটা, ঠিক আছে, এখান থেকে স্ল্যাশ আছে, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ডাবল স্ল্যাশ, এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ল্যাশ, এখানে হচ্ছে কোশ্চেন আছে, এখানে হচ্ছে অ্যাট দ্য রেট, ইকুয়াল টু। এক কথায় শুরুতে যেটা বলতেছে যে এ ডেলিমিটার ইজ এ ক্যারেক্টার অর সেট অফ ক্যারেক্টার ইউজ টু সেপারেট ডিফারেন্ট পার্ট অফ ইউআরএল। ধরেন যে এইখানে আসলে এটা একটা ইউআরএল না। ধরেন এখান থেকে আসলাম ব্রাউজ কোর্স, থেকে আসলাম ডিজিটাল, এটাও তো একটা ইউআরএল। এই ইউআরএলকে সেপারেট করছে কি দিয়ে দেখেন তো? এই স্ল্যাশ দিয়ে না। সেন্টেন্সকে সেপারেট করছে কি দিয়ে? হাইফেন দিয়ে। এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো, এই যে এইগুলা স্পেশাল বলতে যেগুলাকে বোঝায়, ঠিক আছে, এগুলোকে বলে স্পেশাল ক্যারেক্টার। তো এখানে বলতেছে কি যে ডেলিমিটার ইজ এ ক্যারেক্টার অর সেট অফ ক্যারেক্টার ইউজ টু সেপারেট ডিফারেন্ট পার্ট অফ এ ইউআরএল। এই যে অনেকগুলো পার্ট আছে না ইউআরএল এর, এগুলাই যে সেপারেটের জন্য এই ক্যারেক্টারগুলো ইউজ করা হয়, ওইটাকেই বলে হচ্ছে ডেলিমিটার। তো এখানে বলছে যে ইউআরএল হ্যাভ এ স্ট্যান্ডার্ড স্ট্রাকচার অ্যান্ড ডেলিমিটার আর এসেনশিয়াল ফর পার্সিং অ্যান্ড ইন্টারাপ্টিং দ্য কম্পোনেন্ট অফ ইউআরএল। এখানে হচ্ছে সব কথার মূল কথা যেটা, সেটা হচ্ছে ডেলিমিটার বলতে কিছু স্পেশাল ক্যারেক্টারকে বোঝায়, যেটা হচ্ছে ইউআরএল সেপারেটের কাজে ইউজ করা হয়। ঠিক আছে, ইউআরএল সেপারেট করার জন্য, এই যে সেপারেট করতেছে পুরো ইউআরএলটাকে সেপারেট করছে। এখানে হচ্ছে .com হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে, তারপর এখানে স্ল্যাশ দিয়ে একটা আলাদা একটা পেজকে বোঝাইছে এখানে, তারপরে স্ল্যাশ দিয়ে একটা আলাদা সাব পেজকে এখানে বোঝাইছে। তো এই যে পুরো ইউআরএলকে সেপারেট করতেছে, এই সেপারেটর হিসাবে ইউজ হচ্ছে ডেলিমিটারগুলো। অনেক টাইপের ডেলিমিটার আছে, এই ফাইলটা টোটাল দিয়ে দিব, একটু পড়ে দেখেন সবগুলা। এক একটার এক এক রকম কাজ আছে। যেমন হচ্ছে এখানে হচ্ছে কোলন দিয়ে কী বোঝায়, যে কোলন যদি একটা ইউআরএল ইউজ করেন তাহলে সেটা ইউজ করতে হবে হচ্ছে কিসের জন্য, যে সেপারেট দ্য প্রোটোকল ফ্রম দ্য রেস্ট অফ দ্য ইউআরএল। ঠিক আছে, প্রোটোকল বলতে কোনটা বোঝায়? এই যে এতটুকু, এই যে এখানে কোলন বসে, এখানে ডাবল স্ল্যাশ বসে কখনোই প্রোটোকলের পরেই বসে, এই যে এখানে ডাবল স্ল্যাশ বসে অলওয়েজ। এখানে সিঙ্গেল স্ল্যাশ কখন বসে, যে ইউজ টু সেপারেট ডিরেক্টরিজ পাথ অ্যান্ড রিসোর্স ইন দ্য ইউআরএল। এক কথায় এই ডিরেক্টরি পাথ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পেজকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো সিঙ্গেল স্ল্যাশ যেটা, সেটা মূলত ইউজ করা হচ্ছে এই যে সিঙ্গেল পেজকে সেপারেটের জন্য। বুঝতে পারছেন? ডিরেক্টরি মানে একটা ফোল্ডারের মতো আর কি, ওয়েবসাইটের ভাষায়। কোশ্চেন মার্কটা কেন? ইন্ডিকেট দ্য বিগিনিং অফ দ্য কোয়েরি স্ট্রিং প্যারামিটার সেন্ড টু দ্য সার্ভার। এটা হচ্ছে কোডিংয়ের ভাষায়, এগুলো হচ্ছে আপনারা বুঝবেন না আপাতত, জাস্ট মনে রাখতে পারেন যে এইটারও একটা কাজ আছে আপনার কোশ্চেনের আর কি। তো এই ফাইলটা দিয়ে দিলে বাকি সবগুলো একটু পড়ে দেখেন। এখন গুগলের কাছে স্ট্যান্ডার্ড যেটা আপনার এই ডেলিমিটার, সেটা হচ্ছে আপনার এই যে সিঙ্গেল স্ল্যাশ আর হচ্ছে কোলনটা, সরি হাইফেনটা, এই যে এইটা, এই স্ল্যাশ আর হাইফেন, এই দুইটা। ধরেন অনেকই তো দেখছেন যে এইখানে হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার অনেক কিছু এরকম থাকে, ঠিক আছে, আরও অনেক আছে, এখানে খুঁজলে অনেক পাওয়া যাবে। তো
এই সব স্পেশাল ক্যারেক্টারের মধ্যে স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে স্ল্যাশ আর হচ্ছে হাইফেনটা, এটা গুগলের কাছে স্ট্যান্ডার্ড, এটা ডেলিমিটারটা। আর ওভারঅল ডেলিমিটার বলতে কি বোঝায় আশা করি বুঝতে পারছেন, যে ডেলিমিটার হচ্ছে ক্যারেক্টার আর ক্যারেক্টার সেট। সেট বলতে অনেকগুলো ক্যারেক্টারকে বোঝাচ্ছে, একটা সেটকে, যেটা হচ্ছে সেপারেট করে একটা ইউআরএল এর যে আলাদা আলাদা পার্টসগুলো থাকে ওগুলোকে হচ্ছে সেপারেট করে। এখানে বলছে সেপারেট ডিফারেন্ট পার্ট অফ দ্য অফ এ ইউআরএল। বুঝছেন এতটুকু? এখন অনেক তো ক্যারেক্টার আছে, এরকম দেখবেন যে অনেক ক্যারেক্টার পাওয়া যায় স্পেশাল ক্যারেক্টার, এর মধ্যে স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে আপনার এই যে এই দুইটা স্ল্যাশ আর হচ্ছে হাইফেনটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে স্ল্যাশটা ইউজ করা হয় হচ্ছে আলাদা, আপনারা ইজিলি মনে রাখতে পারেন যে স্ল্যাশটা ইউজ করা হয় হচ্ছে পেজকে সেপারেটের জন্য, আর হাইফেনটা ইউজ করা হয় হচ্ছে সেন্টেন্সকে সেপারেটের জন্য, এতটুকু মনে রাখতে পারেন। এই যে পেজ বলতেছি যেটা, এটাকে আবার ওরা ওদের ভাষায় বলতেছে কি যে ডিরেক্টরিজ, পাথ বা রিসোর্স অফ ইন দ্য ফাইল। ঠিক আছে, এই ডিরেক্টরি কিন্তু পেজকে আইডেন্টিফাই করে। তাইলে এখন আপনার অডিট ফাইলে কাজটা কি? অডিট ফাইলে কাজটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা অডিট করতেছেন, ধরেন এই ওয়েবসাইটটাই অডিট করতেছেন, আপনার খুঁজতে হবে যে গুগলের স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা তারা ফলো করছে নাকি করে না ইউআরএল এ। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড কোনটা? ইউআরএল দিয়ে সেপারেট করবে স্ল্যাশ আর হচ্ছে হাইফেনটা, এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গুগলের কাছে। তো আপনার খুঁজতে হবে যে ক্রিয়েটিভ বা এই ওয়েবসাইট যেটা হচ্ছে অডিট করতেছেন, এই জায়গা থাকার কথা। আচ্ছা, অডিটে যেটা আপনার কাজ সেটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা অডিট করতেছেন সেই ওয়েবসাইটের ইউআরএল এ স্ল্যাশ আর হাইফেন বাদে অন্য কিছু আছে নাকি নাই, এতটুকুই চেক করতে হবে। বুঝতে পারছেন? হোম পেজ না, যতগুলা পেজ আছে সবগুলাতেই। তাইলে এখান থেকে আপনি আসবেন হচ্ছে .com এর পরে দিবেন স্ল্যাশ দিয়ে লিখবেন sitemap.xml। ঠিক আছে, sitemap.xml লিখলে এখানে কি আসে? প্রত্যেকটা পেজ আসে না? এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজের ইউআরএল না এগুলো। এখন আপনাকে একটা একটা করে চেক করতে হবে, এটা ম্যানুয়ালি চেক করতে হবে যে স্ল্যাশ আর হাইফেন বাদে অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার আছে নাকি নাই, এতটুকুই। এই যে একটা একটা করে চেক করবেন, একটু স্ক্রল করে করে দেখবেন। ঠিক আছে, এখানে যদি দেখেন স্ল্যাশ, সরি এটা হাইফেন, এখান থেকে স্ল্যাশ, এখানে যদি অন্য কোনো কিছু থাকে এই যে খুঁজে খুঁজে দেখবেন। বুঝতে পারছেন? এখানে ধরেন নাই, তাহলে এখানে লিখে দিতে পারেন যে গুড ওয়েল ডান, ইউর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ এ ইউআরএল ডেলিমিটার প্রবলেম। বুঝতে পারছেন? আর যদি দেখেন যে এখানে আছে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল এ এখানে আছে হচ্ছে স্ল্যাশ আর হাইফেন বাদে অন্য কোনো একটা সিম্বল আছে, এখানে দেখবেন অনেক ক্ষেত্রে কোশ্চেন মার্ক থাকতে পারে, বা হচ্ছে এখানে হচ্ছে এরকম একটা সাইন থাকতে পারে, এখানে হচ্ছে পার্সেন্টেজ থাকতে পারে, মানে যে এরকম, এটা তো বোঝা যাচ্ছে না। তো এইরকম অন্য কোনো সিম্বল থাকলে এখানে লিখে দিবেন, এক্সেল ফাইলে লিখবেন যে ইউর ওয়েবসাইট হ্যাভ ইউআরএল ডেলিমিটার প্রবলেম। সেকেন্ড যেটা এখানে আসতেছে সেটা হচ্ছে আপনার ইউআরএল ফ্রেন্ডলিনেস। ইউআরএল ফ্রেন্ডলিনেস বলতে বোঝায় একটা শর্ট এবং রিকগনাইজেবল ইউআরএল। বুঝতে পারছেন? ফ্রেন্ডলিনেসের থিওরি যেটা সেটা হচ্ছে শর্ট অ্যান্ড রিকগনাইজেবল ইউআরএল, মানে ছোট এবং বোঝা যায় দেখে এরকম একটা ইউআরএল, এটাকে বলে ইউআরএল ফ্রেন্ডলিনেস। ইউআরএল বলতে কি বোঝায় এটা বুঝছেন? এই যে ওয়েবসাইট না, এখান থেকে ওয়েবসাইট আসার পর এটা কি ইউআরএল, এটা। তো ফ্রেন্ডলি বলতে যেটা বোঝাচ্ছে এখানে, সাপোজ এটা কি, এটা একটা ইউআরএল, এখান থেকে আমি অন্য একটা পেজে যদি আসি তাহলে এটা কি, এটা একটা ইউআরএল বা লিঙ্ক, বা আপনি যেভাবে মনে রাখেন অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস। তো এই যে পাইথন ডিজাঙ্গো, এই পেজের ইউআরএল কোনটা? এটা। এখান থেকে যে কন্টাক্ট পেজে আসলেন, তাহলে কন্টাক্ট পেজের ইউআরএল কোনটা? এইটা, এটা সবাই জানেন।
এখন ফ্রেন্ডলি বলতে যেটা বোঝায়, ইউআরএল ফ্রেন্ডলি বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএলগুলো এমন হইতে হবে যেটা হচ্ছে দেখে মানুষ বুঝতে পারে এবং শর্ট, ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার, এর বেশি না, 50 ক্যারেক্টার। তাহলে ওইটাও চেক করার নিয়ম যেটা সেটা হচ্ছে ওই এক্সএমএল সাইট ম্যাপ থেকেই চেক করা লাগবে, বুঝতে পারছেন? আর দেখেন এই যে এটা কি একটা শর্ট ইউআরএল না, এটা তো ছোট ইউআরএল, অত বড় না, কিন্তু এই ইউআরএল এর যে লাস্টে যেটা আছে এতটুকু দেখে কিন্তু আপনি কিছু বুঝতেছেন না এখানে কি আছে, ঠিক আছে? আরও এরকম অনেক পাবেন এখান থেকে ধরেন। তো ছোট ইউআরএল, যেগুলো শর্ট ইউআরএল আর কি। আচ্ছা যাই হোক, তো এইটা এই যে লাস্টের এটা ইউআরএল ফ্রেন্ডলি, এটা চেক করবেন হচ্ছে সেমভাবে এক্সএমএল সাইট ম্যাপে আসবেন, এইখান থেকে sitemap.xml, এখান থেকে চেক করবেন যে এমন কোনো ইউআরএল আছে কিনা যেটা হচ্ছে অনেক লম্বা, সাপোজ এত বড় ইউআরএলটা এখান থেকে শুরু হয়েছে এতটুকু, তারপরে হচ্ছে বোঝা যাচ্ছে কিনা, মানে কি লেখা আছে ওটা বুঝতেছেন কিনা, এরকম একটা একটা করে চেক করতে হবে। এগুলো ম্যানুয়াল, এই দুইটা। উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে দেখেন এই যে এইগুলা ইউআরএল, এটাও কিন্তু ইউআরএল একটা, ঠিক আছে? কিন্তু এই ইউআরএলটা দেখেন দেখে কিছু বোঝা যায়? এখন এটা যদি আপনি কাউকে সেন্ড করেন তাহলে সে কিন্তু ক্লিক করতে দুইবার ভাববে যে আসলে এটা কিসের একটা লিঙ্ক দিচ্ছেন আপনি। কিন্তু এইখান থেকে সাপোজ এইটাই ধরেন, এটা একটা ইউআরএল, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সাইট ম্যাপের একটা ইউআরএল। আবার এখান থেকে সাপোজ এটা যদি সেন্ড করেন তাহলে কন্টাক্ট পেজের একটা। তো উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কি এমন কোনো ইউআরএল আছে কিনা যেটা হচ্ছে দেখে আসলে বোঝা যাচ্ছে না, ইভেন হচ্ছে এটা অনেক বড়। আবার যদি শর্টও হয় ওটা দেখে কি মানুষ বুঝবে যে কিসের ইউআরএল, নাকি মানুষ বুঝবে না যে ওটা কিসের ইউআরএল? যেমন এই ক্ষেত্রে দেখলেন যে এই ক্ষেত্রে ইউআরএলটা ধরলাম যে শর্ট, সাপোজ এতটুকু, কিন্তু এখানে কিন্তু এই যে কি লেখা আছে কেউ বুঝতেছে না, এই ক্ষেত্রেও সেম। আবার এইগুলাতে দেখেন, এগুলাতে কিন্তু শর্ট ইউআরএল আবার মানুষ বুঝতেওছে যে কি লেখা আছে এখানে, এইগুলাতে ধর এখান থেকে ধরেন আসলেন ব্রাউজ থেকে হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ে, এই শর্ট ইউআরএল, এটা যদি কারো সেন্ড করেন সে এমনিতেও তো বুঝবে দেখে যে কিসের ইউআরএল এটা। তো এই দুইটাই চেক করবেন হচ্ছে আপনারা এক্সএমএল সাইট ম্যাপ থেকে, যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা শর্ট এবং রিকগনাইজেবল কিনা, ইউআরএল এর ডেলিমিটার আছে কিনা। কি আছে? গেছে এই যে সব দিকে বর্ডার দিয়ে দিলে ধর চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে তারপরে যেটা আসে সেটা হচ্ছে আর্কিটেকচার চেকে হচ্ছে প্রথম যেটা আসে সেটা হচ্ছে চেক ফর ব্রেড কামস। ব্রেড কামস বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে এটা কাইন্ড অফ ইন্ডিকেটর হিসেবে ইউজ হয় বেসিক্যালি ই কমার্স ওয়েবসাইটে সব থেকে বেশি আর কি ইউজ হয়। এখান থেকে যদি দারাজে আসি, খেজুরে আসলাম, যে এতটুকু এটাকে বলে ব্রেড কামস, বুঝতে পারছেন? এই এতটুকু, এই যে পেজ, এই যে এইটা, এই যে এটা হচ্ছে ব্রেড কামস এতটুকু। এটা ইউজারকে বুঝতে হেল্প করে সে কোন পেজে আছে, নেভিগেট করতে পারে ইজিলি, সে এখান থেকে চাইলে সে ব্যাকে আসতে পারে, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটটাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্যই মূলত এই ব্রেড কামসটা ব্যবহার করা হয়। ওই লাইনটাকে কি বলে? ব্রেড কামস, এই যে এটা বলে।
এটার কাজটা কি যে ইউজার ফ্রেন্ডলি করে ওয়েবসাইটটাকে, ইউজার যেন ইজিলি নেভিগেট করতে পারে, বুঝতে পারে যে সে কোন পেজে আছে। হ্যাঁ ওয়েবসাইটটা চিনতে সুবিধা হয় বেশ। হ্যাঁ, এখন এটা চেক করবেন কিভাবে যে আপনার ওয়েবসাইটে আছে কিনা? তার জন্য জাস্ট ইজিলি আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে যে কোনো একটা পেজে আসবেন, এখান থেকে ধরেন এই পেজটাতেই আসলেন, যে হোম পেজে আসবেন, হোম পেজে আসার পর যে কোনো একটা পেজে ক্লিক করবেন, তাহলে উপরে শো করে, এটা কিন্তু অলওয়েজ উপরে থাকে, জাস্ট এখানে থাকে। এই যে বাকি যে ওয়েবসাইটগুলো দেখলেন, এই ওয়েবসাইটগুলোতে যদি দেখেন এখান থেকে একটা পেজে আসেন, এই ওয়েবসাইট আছে নাই, এইটাতে যদি আসি, এটাতে কই, এটাতেও নাই, দেখেন নাই এখানে। বুঝতে পারছেন? আপনার কাজটা কি চেক করার জন্য একটা হোম পেজে তো প্রথমে আসলেন, হোম পেজ থেকে যে কোনো একটা সাব পেজে যাবেন, এখান থেকে এই পেজে আসতে পারেন, এখানে কোথাও শো করতেছে না, এখান থেকে আপনি অন্য একটা পেজে যাইতে পারেন, নাই। কিন্তু এই ওয়েবসাইটে যদি আসেন, দারাজে এখান থেকে ক্লিক করলে এই শো করছে। এই ক্রিয়েটিভের কথা যদি বলি, ক্রিয়েটিভে নাই, এটা ব্রেড কামসটা নাই, দেখেন নাই। এটা সব থেকে বেশি ইউজ করা হয় হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে, কারণ ই কমার্স ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকে, অনেক পেজ থাকে, তাহলে ইউজার বুঝতে পারে যে সে কোন পেজে আছে। ঠিক আছে, তারপরের দুইটা হচ্ছে টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস আর বটম বা ফুটার অ্যানালাইসিস। টপ লেভেল নেভিগেশন বলতে বোঝায় মূলত হচ্ছে যে এইটাকে ধরেন এতটুকু এতটুকু টপ। এটা একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, আর আরেকটা হচ্ছে এই যে ফুটার। প্রত্যেকটা ওয়েবসাইটে তিনটা পার্ট। তো আপনাকে দুইটা বিষয় অ্যানালাইসিস করতে বলছে, সেটা হচ্ছে টপ আর হচ্ছে বটমটা, ফুটার। তো অ্যানালাইসিস যদি টপের ক্ষেত্রে আসি, তাহলে হচ্ছে তিনটা বিষয় চেক করবেন বেসিক্যালি। প্রথম হচ্ছে লোগোটা আছে কিনা, লোগো যদি থাকে তাহলে ওই লোগোতে লিঙ্ক করা আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় লিঙ্ক করা থাকে না, লিঙ্ক আছে কিনা চেক করবেন কীভাবে, যে ক্লিক করলে রিলোড নেয়, লোগোর ওপর ক্লিক করলে দেখবেন রিলোড নিচ্ছে, এই যে রিলোড। প্রথম হচ্ছে লোগো লিঙ্ক এবং লোগো আছে কিনা। সেকেন্ড হচ্ছে এই যে এইটা যেটা দেখতেছেন, এটারে কি বলে, এটারে মেনু বলে, নেভিগেশনাল মেনু বলে। তো এই মেনুতে যে পেজগুলো আছে, পেজগুলোতে ক্লিক করা যায় কিনা, এবং ক্লিক করলে এই রিলেভেন্টই কোনো পেজ আসে কিনা। ঠিক আছে, এই যে অ্যাবাউটে ক্লিক করলে কি আসছে, অ্যাবাউট আস, সাকসেস স্টোরি, ফ্রিল্যান্সিং, কন্ট্যাক্ট। তো ওই রিলেভেন্ট পেজই তো আসছে নাকি। তো টপ লেভেলের যেটা কাহিনী সেটা হচ্ছে এখান থেকে প্রথম যেটা, সেটা হচ্ছে লোগো লিঙ্ক এবং লোগো আছে কিনা। সেখানে হচ্ছে নেভিগেশনাল যে মেনুটা, এই মেনুতে যে পেজের নামগুলা সেগুলা রিলেভেন্ট কিনা। ক্লিক করবেন, অ্যাবাউট আস ঠিক আছে, তাহলে বাকি সবগুলো চেক করে দেখবেন রিলেভেন্ট আছে কিনা। ঠিক আছে, এর হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে হেডারে অনেক ক্ষেত্রে অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, যে ইমেল আছে, এখান থেকে ফোন নাম্বার আছে। তো আবার যে অনেক ক্ষেত্রে বাটনও থাকে। তো দেখবেন যে এই অ্যাড্রেস বা বাটন যেটা আছে সেটা কাজ করে নাকি করে না। অ্যাড্রেস যেটা দিচ্ছে সেটা কি আপনার কন্ট্যাক্ট পেজের সাথে মিলতেছে নাকি মিলতেছে না। জাস্ট আপনার কাজটা কি অ্যানালাইসিস করা, যে আসলে সব কিছু ঠিকঠাক আছে নাকি ভুল আছে। বুঝতে পারছেন? এই হচ্ছে 3টা। ফুটারে আসলে প্রথম চেক করবেন হচ্ছে কপিরাইটের ইয়ার ঠিক আছে কিনা, এখানে 24 সাল দেয়া আছে, এখন 25 সাল। প্রথম এইটা। সেকেন্ড হচ্ছে এখানে হচ্ছে লোগো আছে কিনা। থার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলা, এটা কিন্তু ফুটারে থাকে সব ওয়েবসাইটেই, এ দেখবেন এইটাতেও আছে, এই যে আছে একটা হইলো। এটাতে যদি আসেন, এনারটায় নাই, আবার এনারটায় যদি আসেন, এই যে আছে লিঙ্কডইন আছে। তো এটা ফুটারে থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ফুটারে থাকে। এখন আপনার কাজ হচ্ছে ক্লিক করে প্রত্যেকটা চেক করা যে আসলে আসতেছে নাকি আসতেছে না। হ্যাঁ, ওই পেজে আসতেছে কিনা আর কি। এটা তো লিঙ্ক ইনস্টাগ্রাম তো আসবে না।
এটা আসছে, এটা আসছে, বুঝতে পারছেন? আবার দেখেন, হেডারে হচ্ছে তিনটা কাজ: লোগো, লিঙ্ক, নেভিগেশনাল মেনুটা চেক, আর হচ্ছে অ্যাড্রেস, বাটন থাকলে বাটন, ওভারঅল সব কিছু চেক করা। ফুটারে হচ্ছে লোগো, লিঙ্ক, এখানে হচ্ছে আপডেটেড ইয়ারটা, আর হচ্ছে আদার্স যে লিঙ্কগুলো আছে সেগুলো চেক করে দেখা যে পারফেক্টলি আসতেছে কিনা আর রিলেভেন্ট কিনা, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখবেন এখানে বিকাশ, নগদ এগুলো থাকে, এগুলো তো আদৌ তো ক্লিক করা যাবে, একটু এগুলো চেক করে দেখেন যে পারফেক্টলি কাজ করে কিনা। আপনার কাজ হচ্ছে অ্যানালাইসিস করে দেখা যে কোনো ভুল আছে কিনা ফুটারে বা হেডারে, এই দুইটা চেক করা। স্যার এই যে কপিরাইট যেটা 24 আছে এটা তো ওটাই থাকবে মানে এটা 25 আসবে, এটা লেটেস্ট ইয়ার আসে এখানে। আপডেট। হ্যাঁ, তো এই তিনটা আসলে ওইরকম কোনো কাজের না, ওইরকম টুলস দিয়ে কোনো কিছু লাগে না, ইউজার ফ্রেন্ডলি বা ওই দেখা যায় যে একটা ওয়েবসাইটকে ফ্রেন্ডলি করার জন্য এগুলা ইউজ করা হয়, এই তিনটা আর কি। ব্রেড কামস হচ্ছে অন্য একটা আলাদা পেজে যাবেন, গিয়ে চেক করে দেখবেন। টপ আর ফুটারটা হচ্ছে আপনি ফুটার আর টপ বা হেডারে গিয়ে একটু চেক করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা এখানে। যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবেন, না থাকলে এখানে লিখে দিবেন যে ভুল আছে। ম্যাটেরিয়ালসগুলো তো লাগবে এখানে। আমি বলি আবার দেখেন, হেডারে হচ্ছে লোগোটা থাকবেই, এটা 100%। লোগোতে লিঙ্কও করতে হবে, মেনু থাকবে, আর যদি অ্যাড্রেস সে দেয় তাহলে তো থাকলো, ওটা ইচ্ছা। ফুটারে হচ্ছে আপনার এটা থাকবে, লেটেস্ট ইয়ারটা থাকবে, মেনু থাকবে, আর সোশ্যাল লিঙ্কটা থাকবে। হ্যাঁ, তারপর আসতেছে ব্রোকেন লিঙ্ক আর ব্রোকেন ইমেজের হচ্ছে অডিটটা। ব্রোকেন লিঙ্ক বলতে কি বোঝায় এটাকে দেখেন। এটা একটা লিঙ্ক না? এই যে একটা কন্টেন্টের মধ্যে, এই যে কন্টেন্ট লিখছে, এর মধ্যে একটা লিঙ্ক না এটা? এই যে এই টেক্সটটুকু, যে টেক্সটের উপর লিঙ্ক করা থাকে সেই টেক্সটকে বলে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এটা মনে রাখেন, অ্যাঙ্কর, ওই যে জাহাজ থেকে যে ফেলে অ্যাঙ্কর, ওইটা। আর এই যে এই লিঙ্কটা ব্রোকেন লিঙ্ক হইলে কি হয় দেখেন, এখানে ক্লিক করলে কি আসছে না অ্যামাজন বা একটা ওয়েবসাইট তো আসছে। সেমভাবে এখান থেকে এই যে এইটাতেও যদি ক্লিক করি তাহলে কিছু না কিছু তো আসছে, বারবার লিঙ্কডিনে যায়। এখান থেকে এটাও একটা অ্যাঙ্কর টেক্সট, এই যে একটা অ্যাঙ্কর টেক্সট বা লিঙ্ক, এখানে ক্লিক করলে আসছে তো। এখন ব্রোকেন লিঙ্ক মানে এমন একটা লিঙ্ক এখানে ক্লিক করলে আর কিছুই আসবে না, এখানে কান্ট রিচ এরকম লেখা আসবে। হ্যাঁ হ্যাঁ, সাইট ক্যানট বি রিচ এরকম লেখা আসবে। একটু কপি করি। দেখেন একটা একটা চেক করে দেখেন। এই যে ওয়েল্ডিং এর উপর একটা লিঙ্ক, ধরো এতটুকু বাদ দিলাম জাস্ট চেক করার জন্য আর কি। এই যে এটা ব্রোকেন লিঙ্ক, ক্লিক করলে রিডাইরেক্ট হচ্ছে, আর কিছুই আসে নাই এখন। এই যে দেখেন,
এটার বলে ব্রোকেন লিঙ্ক। ওয়েবসাইটে যাবে না। এরকম লেখা আসবে যে এরকম, এরকম আসবে। যদি কোনো ওয়েবসাইটে যায় তাহলে তো ওটা ব্রোকেন না। ব্রোকেন হচ্ছে এমন একটা লিঙ্ক যেটা হচ্ছে ক্লিক করলে কোনো কিছুই আসে না। 404ও আসতে পারে কিন্তু। আর ব্রোকেন ইমেজটা কি তাহলে দেখেন, এটা তো ইমেজ, যে ইমেজ এটা এখান থেকে ওই যে দেখছেন না একবার, শুধু টেক্সট থাকবে আর ইমেজের এটা হাইড থাকবে। হ্যাঁ এটা ব্রোকেন ইমেজ এতটুকু। আর এই যে এইটা দেখতেছেন না সাথে টেক্সট, এইটা হচ্ছে অল্টার টেক্সট। এটা তখনই শো হয় যখন হচ্ছে ইমেজটা ব্রোকেন। এখন এই ফাইলে, অডিট ফাইলে যেটা বলছে সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা নিয়ে অডিট করতেছিলেন সেই ওয়েবসাইটে কতগুলা ইমেজ ব্রোকেন আর কতগুলা লিংক ব্রোকেন, এটাই। এটা চেক না, ম্যানুয়াল না, এটা টুলস দিয়ে। এইখান থেকে আসবেন হচ্ছে ওয়েবসাইট অডিটর, একটা অ্যাপস স্ক্রিমিং ফ্রগের মতো। ওয়েবসাইট অডিটর। আসার পর একটা ছোট ওয়েবসাইট, ধরেন এই ওয়েবসাইটটাই দিলাম, এটাই। এই যে অডিটর, ওয়েবসাইট অডিটর, এইটার স্ক্রিমিং ফগ একই কাজ করে, দুইটাই তো অডিটেরই টুলস। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা হইলে অডিটর, না হইলে হচ্ছে আপনি স্ক্রিমিং ফগ, আপনার ইচ্ছা। কিন্তু এটা একটু সময় বেশি নেয়, এটা আপনার অডিট করতে এটা অনেক সময় নেয়। এখন ওরা যেটা করবে, এই যে অডিট করতেছে, এখান থেকে আসবেন হচ্ছে সাইট অডিটে। সাইট অডিট থেকে স্ক্রল করে এই যে ব্রোকেন লিংক আর ব্রোকেন লিংক কয়টা, একটা, ওই যেটা দেখলেন আর কি। এই যে ইনফরমেশনটা আপনাকে কি দিছে দেখেন, একটু খেয়াল করেন। ব্রোকেন লিংক বললো একটা, ঠিক আছে। এই যে এই ডান পাশে আপনাকে সেই ইনফরমেশনটা দিল যে একটা লিংক ব্রোকেন। এখানে আপনি পাচ্ছেন কি, যে কোন পেজে লিংকটা ব্রোকেন সেই পেজের ইউআরএলটা দিল, কোনটা অ্যাঙ্কর টেক্সট সেটা দিল, এবং ওই যে অ্যাঙ্কর টেক্সটের সাথে কিসের লিঙ্ক ছিল সেটাও এখানে দিয়ে দিছে আপনাকে। তো আমরা যদি এখানে ক্লিক করি, যে এইটাতে অ্যারোতে ক্লিক করি, তাহলে ওই পেজে আসবো। এখানে কোন টেক্সটের উপর লিঙ্ক আছে সেটাও বলছে ওয়েল্ডিংয়ের উপর। তাহলে এখান থেকে এই যে লিঙ্কটা, এখানে ক্লিক করলে দেখবেন এটা ব্রোকেন। এখন লিঙ্ক কোনটা ছিল, যে এইটা। তো আপনাকে অডিটর অনেক বেটারভাবে ইনফরমেশনগুলো দিয়ে দিবে, যেটা হচ্ছে স্ক্রিমিং ফগ দিতে পারবে না। ইমেজ ব্রোকেন হইলেও এখানে আসবে যে কতগুলো ইমেজ ব্রোকেন। আপনি জাস্ট কী করবেন, অডিটরে আসবেন, ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, দিয়ে এখান থেকে দুইটা ইনফরমেশন কালেক্ট করে এই এক্সেল ফাইলে বসায় দিবেন। এখানে যেমন আমাদের হচ্ছে 1 ব্রোকেন লিঙ্ক ফাউন্ড, আর এখানে হচ্ছে 0 ব্রোকেন ইমেজ, 0 ব্রোকেন ইমেজ ফাউন্ড। এটা বলবে এইখানে, এটা বলবে এইখানে। বুঝতে পারছেন এই দুইটা? তারপর থেকে আসতেছে এই ব্লু কালারেরগুলো পরে, এখান থেকে আসতেছে হচ্ছে আপনার স্কিমা মার্কআপটা। এটা ইউজ অফ স্ট্রাকচার ডেটা মার্কআপ। স্ট্রাকচার ডেটা মার্কআপের কাজটা কি সেটাকে বুঝেন। স্ট্রাকচার ডেটা মার্কআপের কাজটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে, স্ট্রাকচার ডেটা মার্কআপ সার্চ ইঞ্জিনকে বুঝতে হেল্প করে যে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কি রিলেটেড বা কী নিয়ে লিখতেছেন আপনি। আবারও বলি, স্কিমা মার্কআপ এই যে এইটা,
বা স্ট্রাকচার ডেটা মার্কআপ, এই যে এটা স্ট্রাকচার ডেটা মার্কআপ বা স্কিমা মার্কআপ সার্চ ইঞ্জিনকে বুঝতে হেল্প করে যে আপনার ওয়েবসাইটের যে লেখালেখি কন্টেন্ট সেগুলা কি নিয়ে লিখতেছেন বা কি টাইপের কন্টেন্ট, নিষ্ঠা কি? হ্যাঁ কি টাইপের কন্টেন্ট সেটা বুঝতে হেল্প করে। কেউ একজন রিভিউ লিখতে পারে কোনো প্রোডাক্টের, কেউ একজন একটা প্রোডাক্ট সেলই দিতে পারে, কারো একজনের ই কমার্স ওয়েবসাইট হতে পারে। তো সার্চ ইঞ্জিনকে বুঝতে এটা হেল্প করে যে আসলে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা কী টাইপের কন্টেন্ট, এটা কি রিভিউ নাকি এটা আর্টিকেল নাকি এটা কোনো নিউজ আর্টিকেল, এ টু জেড সব বুঝতে হেল্প করে। ঠিক আছে, সহজ এক্সাম্পল এখান থেকে আপনারা দেখছেন এর আগে মেবি। এখান থেকে ধরেন আমি লিখলাম যে আমার নামই লিখলাম, লিখে সার্চ দিলাম এখান থেকে, ইনকগনিটোতে আসে, এখানে ক্যাশ ট্যাশ ধরে রাখে। ঠিক আছে, এখানে কি আসছে ওই ধরেন আমার হচ্ছে এখানে ইনফরমেশন কিছু আসছে, এখানে লিঙ্কডইন বাকি এই যে ছবি টবি এগুলো আসছে। ঠিক আছে, এখানে ধরেন লিখলাম যে সাকিব আল হাসান, সাকিব আল হাসান লেখার পর আমরা আগে ভাষাটা ইংলিশে দিই। এখান থেকে দেখেন তো ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে না। এখানে এখানে হচ্ছে ইন্টারফেসটা কি দেখতেছেন যে আপনার ওর এখানে অনেকগুলো ছবি আসছে ওভারভিউতে, এখানে হচ্ছে কিছু ইনফরমেশন দিচ্ছে সাকিব আল হাসান, প্রোফাইল ইনফরমেশন এখানে আসছে, এখানে এজ আসছে, ডেট, জয়েন কবে জয়েন করছে ক্রিকেট আপনার বাংলাদেশ ক্রিকেটে সেটা, এখানে হচ্ছে ফেসবুক প্রোফাইল, এখানে হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট সাকিব, এখান থেকে হচ্ছে টপ স্টোরি আছে এখানে, এখানে হচ্ছে আপনার স্টেট কিছু টেস্টের কিছু এখানে রিপোর্ট দিছে, খেলা টেস্ট ওডিআই এখানে রিপোর্ট দিছে টি20-র, বাকি এখানে আর কিছু নাই। তো বিষয়টা এরকম যে সাকিব সম্পর্কে এই ইন্টারফেসটা যে আসছে, এই ইন্টারফেসটা এটা কিন্তু কেউ বানায় নাই, সাকিব আল হাসান বানায় নাই। এই ইন্টারফেসটা আসছে মূলত সাকিব আল হাসান সম্পর্কে গুগলের কাছে অনেক বেটার ইনফরমেশন আছে, বুঝতে পারছেন? সে কে, কি করে, কোথায় থাকে, কবে জন্ম, সবই আছে গুগলের কাছে, এবং ওটা একদম জেনুইন ইনফরমেশন। এই জন্য গুগল কি করছে, তার মতো করে প্রেজেন্ট করছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। এখানে দেখেন এই স্টেট, এখানে সব ইনফরমেশন দিয়ে দিবে যে কোন কোন টি20-তে কত করছে, সব ইনফরমেশন এখানে দিয়ে দিবে। এডুকেশন আসলে কোথায় পড়ালেখা করছে সব কিছু এখানে দিয়ে দিছে। তো সাকিব সম্পর্কে এই যে এটা যে একটা ব্যক্তি, এটা গুগল জানে যে এটা কে, একদম জেনুইন জানে। সাকিব আল হাসান নামে অনেকে আছে, লক্ষ লক্ষ আছে, মানুষ আছে, সবাই গুগল চালায়। ঠিক আছে, কিন্তু আমি কোনটা মিন করতেছি সেটা গুগল বুঝছে, কারণ এই সাকিব আল হাসান নামে এনাই হচ্ছে ফেমাস বাংলাদেশে। এই জন্য সব ইনফরমেশনগুলা গুগল তার মতো করে প্রেজেন্ট করছে আমার সামনে। ধরেন আরেকটা নাম বলেন, এখানে কি লেখা যায় যে ইলিয়াস ভুইয়া, এখানে কি আসছে, কোনো কিছু আসছে এই ডানে বামে কোনো কিছু নাই, শুধু এখানে কি আসছে, কয়েকটা ওয়েবসাইট আসছে আর ছবি আসছে, এখানে একটা ছবির সেকশন। তাও ছবিটা নিচে কই থেকে, লিঙ্কডইন থেকে, এটা রিসার্চ গেট থেকে নিচে একটা, আর ফেসবুক থেকে নিচে ছবিটা। দেখেন দুইটার মধ্যে পার্থক্য আছে না? এটা হচ্ছে স্কিমা মার্কআপের কাজ। গুগল যত বেটারভাবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা বুঝবে, সে তার মতো করে প্রেজেন্ট করবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সাকিব আল হাসান সম্পর্কে সব জানে গুগল, যে কে এটা, তার বাড়ি কই, কই থাকে না থাকে। ইলিয়াস ভুইয়া সম্পর্কে কোনো ইনফরমেশন নাই ওইরকম। দেখেন এখানে কি আসছে, যখন দেখবেন লিঙ্কডইন বা সোশ্যাল মিডিয়া আসে কোনো কিছু লিখে সার্চ দিলে, এর মানে মনে করবেন যে ওই যেটা লিখে সার্চ দিচ্ছেন ওইটা সম্পর্কে অতটা ওয়েবসাইট নাই। যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর সোশ্যাল মিডিয়া শুরুতেই আসে প্রথম পেজেই, এর মানে ওই কিওয়ার্ডের উপর বেস করে বা ওই টপিকের উপর বেস করে ওয়েবসাইট নাই। এই দেখেন এখানে ওয়েবসাইট আসছে না, ইনস্টাগ্রাম আসছে স্বাভাবিক, এখানে সাকিবের নিজের ওই ইনস্টাগ্রাম আসছে 2.6 মিলিয়ন ফলোয়ার, এখানে হচ্ছে ফেসবুক আসছে 16 মিলিয়ন ফলোয়ার সাকিব আল হাসানেরই, টুইটার আসছে। তো প্রথম কি আসছে, ওয়েবসাইট আসছে, বাকি যে তার নিজের প্রোফাইলগুলো আসছে এখানে শো করছে, এগুলো নিজের, অন্য কারো না। আর এখানে এইটা লিখে সার্চ দেওয়ার পরে এই দেখেন অনেকেরই আসছে, একই নামে কিন্তু অনেকেই আছে, ঠিক আছে। কিন্তু এটা লিখে সার্চ দেওয়ার পরে এই ব্যক্তির এই একজনেরই সব কিছু এখানে, আর এটা লিখে সার্চ দেওয়ার পরে মাল্টিপল মানুষ এখানে আসছে। দেখেন এই যে একজন ইলিয়াস, এটা একটা আছে,
আবার এখানে এই যে ইলিয়াস ভুইয়া আর একটা আছে, এখান থেকে যে আরও একটা আছে, এই যে আরও একটা, এটা আমাদের ইলিয়াস ভুইয়া। তো আসলে এইটা এই 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 মেইন কাজটা যেটা হচ্ছে এটাই মূলত স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপের কারণে হয় বা স্কিমা মার্কআপ এটা হেল্প করে এরকম। এখানে যদি লেখেন যে রেসিপি লিখে সার্চ দেন, এখানে রেসিপি লিখে সার্চ দিলে এটা তো সেম একটা কিওয়ার্ড, এটা লিখে সার্চ দিলে যে টপ স্টোরি আসছে না, ভিডিও আসছে, এখান থেকে হচ্ছে রেসিপি নামে একটা সেকশন আসছে, এখান থেকে হচ্ছে পিপল অলসো সার্চ ফর, ওটা সব ক্ষেত্রে আছে। তো এখানে 3-4টা সেকশন এক্সট্রা না, এই যে একটা টপ স্টোরি, ভিডিওস আর রেসিপি, এটা স্কিমা মার্কআপের জন্য আসছে। এখান থেকে যদি লেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এখানে একটা এই যে আসছে না লোকেশনটা, এই যে লোকেশনটা, এই লোকেশনটা আসছে স্কিমা মার্কআপের জন্য, বুঝতে পারছেন? তো সব কথার মূল কথা যেটা, সেটা হচ্ছে স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডেটা মার্কআপটা হচ্ছে একটা কোডিংয়ের ভাষা, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে যে ওয়েবসাইটের কন্টেন্টটা কী টাইপের কন্টেন্ট, এটা আসলে কী সেটা বুঝতে হেল্প করে। কারণ লেখার থেকে, টেক্সটের থেকে কোডিং পড়তে সার্চ ইঞ্জিনের সহজ, মানে ইজি হয়। এই জন্য কোডিংয়ের মাধ্যমে বোঝায় দিতে হয় যে ওয়েবসাইটের কন্টেন্টটা কী, যদি দেন তাইলে সার্চ ইঞ্জিনের পড়তেই সহজ হয়, ওটা সে আরও বেটারভাবে বুঝতে পারে, এবং সে যত ভালোভাবে বুঝতে পারবে সে তার মতো করে প্রেজেন্ট করে, বুঝতে পারছেন? স্কিমা মার্কআপের অনেক টাইপস আছে, অনেক টাইপস। যেমন এইখানে কিন্তু কয়েকটা টাইপস দেখছেন, এটা হচ্ছে একটা পার্সনের স্কিমা মার্কআপ, এটা একটা পার্সন একজন, এটা হচ্ছে রেসিপি স্কিমা, ঠিক আছে? রেসিপি নিয়ে আলাদা স্কিমা আছে একটা। এটা হচ্ছে কি নিয়ে, এটা লোকাল বিজনেস স্কিমা, লোকাল বিজনেস। এটা এখান থেকে আরও অনেক টাইপ আছে, আর্টিকেল আছে আপনার, এখান থেকে নিউজ আর্টিকেল, ব্লগ, এফএকিউ। এখানে দেখবেন অনেক ক্ষেত্রে এই যে এফএকিউ আসে না, এই যে পিপল অলসো আস্ক, এই সেকশনটাও কিন্তু এফএকিউ স্কিমা মার্কআপের জন্য আসছে, বুঝতে পারছেন? এখানে সেই ওয়েবসাইটগুলোই প্লেস হয়, এইখানে আসে যে ওয়েবসাইটগুলো টপ 10-এ থাকে তারাই আসে এখানে। এই যে এখানে কিন্তু ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট .org, এই যে ওয়েবসাইটগুলো, এগুলো স্কিমা মার্কআপের কারণে আসে। তো এখন এই ফাইলে আপনার কাজটা কি, এই অডিট ফাইলে আপনার কাজটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কি কোনো ধরনের স্কিমা মার্কআপ আছে নাকি নাই সেটাই খুঁজে বের করা। স্কিমা নিয়ে আলাদা ক্লাস আছে, তো ওইটা ডিটেল যাচ্ছি না যে কীভাবে বানায়, কীভাবে ওইটা ইমপ্লিমেন্ট করে ওয়েবসাইটে, ওগুলোতে আসতেছি না। জাস্ট আপনার অডিটে কাজটা কি যে আপনার ওয়েবসাইটে কি কোনো টাইপের স্কিমা মার্কআপ আছে নাকি নাই সেটাই চেক করা। তো তার জন্য হচ্ছে আপনারা এখান থেকে আসবেন হচ্ছে এইখান থেকে লিখে সার্চ দেবেন schema.org, এটা লিখে সার্চ দেবেন, এই যে এটা schema.org অর্গানাইজেশন। এই স্কিমা মার্কআপ কিন্তু বানাইছে সার্চ ইঞ্জিন সবাই মিলেই বানাইছে এটা, ঠিক আছে? এটা অ্যাবাউটে আসলে পড়তে পারবেন। এইখানে আছে, এই যে বলছি, ইন অ্যাডিশন টু পিপল ফ্রম দ্য ফাউন্ডিং কোম্পানিজ গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইন্ডেক্স, এরা সবাই মিলেই স্কিমা মার্কআপটা বানায়, কারণ এরা সবাই কি সার্চ ইঞ্জিন, সবাই মিলেই একটা ধরনের কিছু একটা বানাইছে, একটা জিনিস ইনভেন্ট করছে, সবারই ইজি হয় তাহলে বুঝতে, সার্চ ইঞ্জিনের টাইম কম লাগে। তো যাই হোক, এখন schema.org-তে আসার পর এখান থেকে আসবেন হচ্ছে ভ্যালিডেট থেকে এখান থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন, ইউআরএল জাস্ট কপি .com অবধি। ভ্যালিডেটে আসার পর আবার দেখেন schema.org, এখান থেকে ভ্যালিডেট, এই যে একটা বক্স ওপেন হবে না, এখানে ইউআরএলটা বসায় দেবেন, বসায় দিয়ে রান টেস্ট। এখানে বলছে কি একটা আসে নাই, যে এখানে কি আসছিল, লোকাল বিজনেসই আসছিল, এই যে লোকেশন,
লোকেশনটা কখন আসে? যখন লোকালি কোনো একটা বিজনেস কোম্পানি থাকে তখন আসে এটা। এটাও কিন্তু আলাদাভাবে ক্রিয়েট করতে হয়। তো স্কিমা.org বা এই ওয়েবসাইটটা আমাদের কি বলতেছে যে এই ওয়েবসাইটে একটা টাইপের স্কিমা আছে, সেটার নাম হচ্ছে লোকাল বিজনেস। আমরা যদি আরও চেক করি, আর কিসে আসবো, কারণ এই ওয়েবসাইটে আসবো, এখান থেকে যদি আবার টেস্ট করি যে রান নিউ টেস্ট, এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা বসাইলাম, এখান থেকে রান টেস্ট, অনেক টাইপের পাবে, নাইলে কিছুই পাবে না, পাইছে 4-5টা টাইপ। এখানে যে পার্সন পাইছে একটা, ওয়েব পেজ টাইপ একটা, ওয়েব হেডার একটা, হ্যাটম নামে একটা পাইছে। তো অনেকগুলো এখানে ডিটেক্ট করছে, ঠিক আছে। 4টা দেওয়া আছে। স্কিমা মার্কআপ যে শুধু একটা দিবেন এরকম না, মাল্টিপল দেওয়া যায় একটা ওয়েবসাইটে। তো আপনার কাজ এত কিছু বোঝা না যে কোনটার কাজ কি, এত কিছু আজকে না। স্কিমা মার্কআপের ক্লাসে দেখাই দিব এটা। আপনি শুধু চেক করবেন যে ডিটেক্ট নাকি নট ডিটেক্টেড, এতটুকু। এখানে যদি লেখা আছে নো আইটেম ডিটেক্টেড, এর মানে ওই ওয়েবসাইটে কোনো স্কিমা মার্কআপ নাই। আপনার কাজ হচ্ছে এই যে এক্সেল ফাইলে এসে লেখা আছে ইউর ওয়েবসাইট ডু নট হ্যাভ স্ট্রাকচার ডেটা মার্কআপ, আর যদি থাকে তাহলে এখানে লিখবেন ইউর ওয়েবসাইট হ্যাভ স্ট্রাকচার ডেটা মার্কআপ বা স্কিমা মার্কআপ। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এটা নিয়ে। ডিটেক্টেড থাকলে নেই, আছে আছে। ডিটেক্টেড মানে ডিটেক্ট করছে কিছু একটা, খুঁজে পাইছে। আর নট ডিটেক্টেড থাকলে মনে করবেন নাই এই ওয়েবসাইটে কিছু। এই যে এরকমও থাকতে পারে। এরকমও থাকতে পারে, এর মানেও তো আছে কিছু একটা, তাও আছে। এনিথিং লেখা থাকলে আছে, নট ডিটেক্টেড লেখা থাকলে মনে করবেন নাই কিছু। তারপরে ডুপ্লিকেট কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্ট বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট লেখা সেটার সাথে অন্য কারো ওয়েবসাইটের লেখা বা কন্টেন্ট মিলে যাচ্ছে কিনা, এটাই ডুপ্লিকেট। এই যে ওয়েবসাইট না, ধরেন এই ওয়েবসাইটে যে টেক্সট আছে বা ডিজাইনই বলেন বা যেটাই বলেন, এখানে হচ্ছে টেক্সট থেকে শুরু করে সব কিছু, এটা কি অন্য কোনো ওয়েবসাইটে আছে নাকি শুধু আপনারই একা ইউনিক? এক কথায় আপনার কন্টেন্টের সাথে অন্য কারো কন্টেন্ট মিলে যাচ্ছে নাকি মিলতেছে না, এটাই চেক করা। এটার জন্য আপনারা ইউজ করতে পারেন এখান থেকে copyscape.com, অনেক পপুলার ওয়েবসাইট এটা, অনেক এটার অল্টারনেটিভও আছে, এখান থেকে ইউজ করতে পারেন সাইট লাইনার। এই দুইটার একটা ইউজ করতে পারেন ডুপ্লিকেট কন্টেন্ট চেকের জন্য। জাস্ট এখান থেকে ডোমেইনটা কপি করবেন, এখানে এসে বসায় দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে সার্চ, এটার ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে ডোমেইনটা বসায় দিয়ে গোতে ক্লিক করবেন। কপিস্কেপ আপনাকে কি বললো এখানে দেখেন, বলছে কি যে 10টা রেজাল্ট এখানে দেখাইছে, মানে 10টা ওয়েবসাইট আছে যার সাথে আপনার কন্টেন্ট মিলে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে 10টা ওয়েবসাইটের নাম এখানে লিখে দিছে। এতটুকু বুঝছেন? তাহলে তো ডুপ্লিকেট হলো স্যার। হয়েছে, এখন কি করা তাইলে? চেঞ্জ করতে হবে তাইলে। এ ধরেন ডুপ্লিকেট করছে ওরা চেঞ্জ করবে, আমরা তো আর করি নাই। হ্যাঁ, আচ্ছা আবার দেখেন, এই যে কপি স্কেপে আসবেন, এইখান থেকে ইউআরএলটা বসাবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনাকে এখানে ইনফরমেশন দিবে যে কতগুলো ওয়েবসাইটের সাথে মিলে যাচ্ছে। এখানে বলছে 10টা ওয়েবসাইট, 10টা রেজাল্ট, এই হচ্ছে সেই 10টা। আমরা যদি একটা একটা করে ক্লিক করি, ধরেন এখান থেকে আমরা যদি এই ওয়েবসাইটে আসি বা এখান থেকে এই যে এইটাতেও আসি, এই যে এইটা একটা, এই যে পপুলার কোর্সেস, ঠিক আছে, এই যে একই কথা এখানে। আবার এখানে যদি আসেন, এই যে কপি স্কেপে যদি ক্লিক করেন এটার উপর, এখানে বলবে যে দ্য পেজ বিলো, এই যে কোন কোন টেক্সট কপি হয়েছে সেটা মার্ক করে দিছে, দেখেন লাল দাগ দিয়ে, ঠিক আছে। এখানে আমারটা যে কপি না ওরটা কপি, মানে অন্য জনেরটা কপি, সেটা আমি কি করে বলবো?
সেটা তো আপনি ভালো বুঝবেন, এখানে ওরা বলবে না যে কে কপি করছে, ওরা তো বলবে না যে কে কপি করছে, ওরা কি হুদায় কেস খাবে নাকি, ওরা জাস্ট বলবে যে কারোর সাথে মিলছে কিনা, এতটুকু। এই ওয়েবসাইটটা সাসপেন্ডই হয়ে গেছে। অনেকবার চেষ্টা করা হয়েছে, এটা 1-2বার চেক করতে দেয়, এটা লিমিট আছে কিন্তু বুঝেন, একদিনে। সাইট লাইন, এটা যদি না হয় সাইট লাইনার দিয়ে চেক করেন, সাইট লাইনারেও সেম, এখানে যে ডুপ্লিকেট 31%। নামটা দেখে একটু বলে। সাইট লাইনার, ইওর পেজে আসলে এখানে দেখতে পারেন কোন কোন পেজে ডুপ্লিকেট হয়েছে। সামারিতে আসলে আপনি দেখতে পারবেন যে আসলে কত পার্সেন্ট ডুপ্লিকেট, কতগুলো পেজের সাথে ডুপ্লিকেট, ওভারঅল সবই এখানে দেখা যায়। তো আপনার যতগুলো ডুপ্লিকেট হয়েছে এখানে লিখে দেন যে 10 পেজ হ্যাভ ডুপ্লিকেট কন্টেন্ট, এটা লিখে দেন। ডুপ্লিকেট বলতে তো বুঝছেন, কারোর সাথে মিলছে আর কি, কপি হয়েছে। তারপরে যেটা সেটা হচ্ছে লোডিং স্পিড, সাইট লোডিং স্পিড চেক, একটা হচ্ছে ডেস্কটপের জন্য, একটা হচ্ছে মোবাইলের জন্য, ঠিক আছে। এখন সাইট লোডিং স্পিড বলতে যেটা বোঝায় যে কেউ যদি আপনার ওয়েবসাইটে ক্লিক করে তাহলে কত তাড়াতাড়ি লোড নিয়ে আপনার ওয়েবসাইটটা তার সামনে আসতেছে, সেটা মোবাইলে বা ডেস্কটপে। এই যে এরকম, এই ধরেন এখান থেকে লিখলাম ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে ওয়েবসাইট, এখানে ক্লিক করলো, সাপোজ অ্যাজ এ ইউজার এখানে ডেস্কটপ দিয়ে আমি কিন্তু ভিজিট করতেছি, এখানে ক্লিক করলে কত তাড়াতাড়ি আপনার সামনে লোড নিয়ে আসলো, এইটাই। এই দেখেন আবার এই ক্লিক, এটা লোড নেওয়া শেষ, এই দেখেন সব, এটা নাই, এটা সবই তো আসছে। এই যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, এর এই স্ট্যান্ডার্ড টাইম যেটা সেটা হচ্ছে 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে লোড নিয়ে ওয়েবসাইটে সব কন্টেন্ট আসতে হয়। দেখবেন অনেক ওয়েবসাইটে ছবিটা আস্তে 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 আসতেছে, আবার একটু ঘুরতেইছে, এরকম ঘুরতেছে 4-5 সেকেন্ড, অনেক বেশি সময় ঘুরে। তো ওই সব ওয়েবসাইটের লোডিং স্পিডটা বেশি। নেট ইস্যু থাকলে ওটা আলাদা কথা, ওটা তো আপনার একা শুধু, আর কারো তো না। তো এখান থেকে একটা টুলস আছে, এটাতে চাইলে চেক করতে পারেন, পেজ স্পিড ইনসাইট লিখলে, পেজ স্পিড ইনসাইট লিখলে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, এটা গুগলেরই ওয়েবসাইট, ঠিক আছে। এটা web.dev, পেজ স্পিড ইনসাইট .web.dev মানে ডেভেলপার। এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা বসায় দিবেন। আমরা সহজ একটা ওয়েবসাইট দিই, তারপর অ্যানালাইজ। এখন এরা যেটা করবে সেটা হচ্ছে ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে ডেস্কটপ এবং মোবাইলের জন্য স্পিড কত সেকেন্ড সেটার একটা রিপোর্ট দিয়ে দিবে। সময় নেবে অনেক, 4-5 মিনিট নিতে পারে, অনেকের তাড়াতাড়ি আসতে পারে। লাস্ট যেটা সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট চেক। মোবাইল ফ্রেন্ডলি বলতে বোঝায় যে আপনার যে ওয়েবসাইটটা আপনি ভিজিট করতেছেন, এরকম এই যে ওয়েবসাইটটা, এটা তো ডেস্কটপে, আপনি একটা ওয়েবসাইটের কিন্তু অনেক রকম অনেকগুলো ডিভাইসে একটা মানুষ ওপেন করতে পারে, আবার অনেকে ওপেন করতে পারে, কেউ ডেস্কটপে, কেউ ট্যাবে, কেউ মোবাইলে, কেউ ল্যাপটপে। স্ক্রিনের সাইজের উপর বেস করে ডিজাইন করতে হয়, স্ক্রিনের সাইজ। এই যে এটা একটা স্ক্রিনের সাইজ আছে, আবার ল্যাপটপের স্ক্রিনের সাইজ আলাদা, ট্যাবের আলাদা, মোবাইলের আলাদা। এখান থেকে যদি রাইট ক্লিক করে ইনস্পেক্টে আসেন, ইনস্পেক্ট থেকে যে মোবাইলে এরকম ক্লিক করেন এই আইকনটাতে, তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। মোবাইল ফ্রেন্ডলি বলতে বোঝায় সব কন্টেন্ট পারফেক্টলি আসছে কিনা, কিছু এদিক সেদিক চলে গেছে কিনা। এ ধরনের এক্সাম্পল স্বরূপ আমাদের সরকারি ওয়েবসাইটই দেখি, এখান থেকে BTCL, এটা যদি আসি, এখান থেকে ধরেন, যদিও মাননীয় উপদেষ্টা আছে, যাই হোক কিছু করার নাই। এই যে দেখেন এই ওয়েবসাইটটা, এখান থেকে দেখেন এই যে চ্যাপটা হয়ে গেছে না, এক কথা ইউজার ফ্রেন্ডলি কিনা, এই ছবিটা বোঝাই যাচ্ছে না মোবাইলে কিসের ছবি। এখান থেকে দেখবেন যে এই যে লেখা অর্ধেক অবসরের পর রয়ের পর কি আছে কিছু বোঝা যাচ্ছে না, এখানে যে এই লেখাটা ওই দিক চলে গেছে, এটা
অনেক আগে হয়তো এরকম, যখন ওই 2014-15 সালের দিকে এটা স্লাইড করে করে এরকম করে সরায় সরায় দেখা লাগতো কি আছে ভেতরে এই ওয়েবসাইটের। এই যে দেখেন অর্ধেক লেখা বের হয়ে গেছে, অর্ধেক আবার ভেতর এইদিকে আছে। তো কাহিনী যেটা, এই ওয়েবসাইটটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি না, ঠিক আছে। আর ধরেন এইটা যদি বলেন, এটা হচ্ছে সব কন্টেন্টই কিন্তু পারফেক্টলি আসতেছে, এখানে কোনো কিছু কিন্তু এদিক সেদিক নাই, তাহলে এটা কি মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। এইভাবেও চেক করতে পারেন, আবার আপনি চাইলে মোবাইল দিয়ে ঢুকেও চেক করে দেখতে পারেন। বাদ দেন এটা। প্রথম চেক হচ্ছে এটা যে মোবাইলে সব কিছু পারফেক্টলি আসে কিনা। সেকেন্ড যেটা চেক সেটা হচ্ছে যদি আমরা এখান থেকে করছি যে মোবাইলে কত 74 স্কোর আর ডেস্কটপে কত 91, এটা ওয়েবসাইটে আসার পর রাইট ক্লিক করে ইনস্পেক্টে আসবেন। মোবাইল ফ্রেন্ডলির প্রথম যেটা সেটা তো বুঝছেন, এখান থেকে ইনস্পেক্ট থেকে এটা চেক করবেন। সেকেন্ড যেটা সেটা হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করে আবার ইনস্পেক্টে আসবেন, এখান থেকে যে অ্যারোতে আসবেন, অ্যারোতে ক্লিক করবেন, করে এখান থেকে আসবেন এই যে লাইট হাউসে। লাইট হাউসে ক্লিকের পরে এই যে মোবাইল সিলেক্ট করা থাকবে, এখান থেকে লাগবে হচ্ছে এসিও লাগবে না, লাগবে হচ্ছে এই যে এই যে এইটা লাগবে, এই মাঝের 2 নাম্বারটা। এখান থেকে অ্যানালাইজে ক্লিক করবেন, এর যদিও একটু সময় নেবে, নিয়ে অ্যানালাইসিস করে রিপোর্ট একটা দিবে যে কত পার্সেন্ট, এটা একটা রিপোর্ট দিয়ে দিবে। 78 স্কোর, এটা হইতে হবে 90+। তো ওভারঅল এখানে এই ওয়েবসাইটের কথা যদি বলেন তাহলে আপনার ওয়েবসাইটে ঠিকঠাকই আছে, মোবাইল ফ্রেন্ডলি, কিন্তু ওই যে স্কোরটা কম, 90 হইতে হবে। তো এটা এখানে লিখে দিবেন যে মোবাইলে স্কোরটা কত সেটা এখানে লিখে দিবেন। এখানে লিখতে পারেন নিড টু ইমপ্রুভ, এটা স্কোরটা ব্র্যাকেটে লিখে দিলেন, স্কোর হচ্ছে 78, এটা 90 হচ্ছে স্ট্যান্ডার্ড স্কোর। আর এই উপরে যেটা আমরা দেখলাম যে লোডিং স্পিডের বিষয়টা, লোডিং স্পিড এখন কমপ্লিট হয়েছে, দেখেন এই যে লোডিং স্পিডে কত, মোবাইলে কত 74 আর ডেস্কটপে কত 91। জাস্ট আপনার কাজ হচ্ছে এইটাই লিখে দেওয়া, ডেস্কটপে 91 আর মোবাইলে কত 8, এটা হইতে হবে 90। এই যে 90 তো একটা আছে, তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। এই যে স্কোরটা, স্কোর হচ্ছে 74 না, এটা কেন 74 সেটা রিজন বলে দিছে এখানে। যে প্রপারলি ইমেজের সাইজ নাই, রিডিউস আনইউজড সিএসএস, কোডিংয়ে সমস্যা আছে। ইউজ আনইউজড সিএসএস মানে কিছু সিএসএস কোড আছে যেগুলো ইউজ করি নাই কিন্তু ওয়েবসাইটে আছে। ইমেজের ফরম্যাট ঠিক নাই, এখান থেকে ফরম্যাট বলতে বোঝায় জেপিজি, পিএনজি, জেপিইজি। ওয়েবসাইটের ফরম্যাট হচ্ছে ওয়েব পি ফরম্যাট, ওয়েব পি ডট ওয়েব পি, এটা ক্লিক করলে বলে দিবে যে জেপিজি পিএনজি আছে। ওয়েবসাইটের ফরম্যাটটা হচ্ছে ইনটু ওয়েব পিতে নিতে বলছে। রেন্ডার ব্লকিং রিসোর্স সময় নিচ্ছে, এখানে রেন্ডারিংয়ে সময় নিচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট সিএসএস এর প্রবলেম, কোডিংয়ের সমস্যা। এখান থেকে এলসিপি হচ্ছে মেইন প্রবলেম, যেটার জন্য কত সেকেন্ড বেশি নিচ্ছে, 4650 মিলি সেকেন্ড বেশি সময় লাগতেছে। কয় সেকেন্ড এটা, 4 সেকেন্ড না, এই যে এই ছবিটার জন্য, এই ছবিটা চেঞ্জ করে অন্য একটা ছবি দেওয়া লাগবে। তো প্রবলেম কি সেটাও বলে, প্রবলেমের এটাই আপনারা কোডিংয়েও সলভ করা যায়, সবই করা যায়। আর ওই যে মিনিফাই সিএসএস আর অনেক প্রবলেম আছে, সলভ টলভ আজকে না, আজকে শুধু খুঁজে বের করা। 74 স্কোর দিয়ে এখানে বসায় ফাইলটা কমপ্লিট করে দিয়ে দেন, শেষ কাজ এতটুকু। বুঝতে পারছেন এতটুকু এই পুরো ফাইলটা? প্রথম যেটা আছে এখানে রেফারেন্স বুঝেন, রেফারেন্সে কই থেকে বের করছেন সেটার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার ইন্ডেক্স স্ট্যাটাস, ইন্ডেক্সেশন স্ট্যাটাস মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কতগুলা পেজ ইন্ডেক্স আছে, গুগলে ইন্ডেক্স আছে, সেইটাই খুঁজে বের করতে বলছে। ঠিক আছে, কতগুলা পেজ ইন্ডেক্স সেটা বের করবেন কিভাবে? শুরুতে সাইট কোলন লিখবেন, এই যে এখানে লিখলেও হয়, এখানে লিখলেও হবে।
লিখে এন্টার দিতে হবে, দেওয়ার পর লাস্ট পেজে আসবেন, কারণ ওই একটু ফ্লাকচুয়েট করে এখানে, বলছে কত 81, আবার লাস্টে গেলে দেখবেন কত আছে, এটা লাস্ট পেজ না, এখন কত 80 আছে, একটা কমে গেছে আবার। তো একদম লাস্ট পেজে আসবেন, তাহলে অ্যাকুরেট রেজাল্ট পাবেন। তাহলে 80 আছে, ওই 80টাই এখানে বসায় দিবেন যে 80 গুগল ইন্ডেক্স পেজ এখানে দিয়ে দেন, ঠিক আছে। তারপর হচ্ছে রোবট টিএক্সটি হচ্ছে আপনার ওয়েবসাইটের কোন পেজ গুগল ক্রল করবে, গুগল না শুধু সার্চ ইঞ্জিন, এবং কোন পেজ করবে না সেটার একটা পারমিশন দেয়া। এটা জাস্ট কাইন্ড অফ আপনার 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 ধরেন হচ্ছে এই এই ধরেন এইখানে আপনি কোথায় ঢুকতে পারবেন কোথায় পারবেন না সেটার একটা পারমিশন দেয়া। তো এটা হচ্ছে ওয়েবসাইট ছিল, এইটা ভয়েস ওভার মাস্টার ক্লাস, এখানে হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনেক পেজ আছে। এখন ধরেন আপনার হচ্ছে এখান থেকে ব্রাউজ কোর্সে আসলাম, এখান থেকে নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি কোর্সটা হচ্ছে এইটা হচ্ছে এই পেজটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, ঠিক আছে, মানে এই পেজের কাজটা এখন কমপ্লিট হয় নাই, বা এই কোর্সই আর নাই। ধরেন এই সিসকো আইটি এইটা এই কোর্সটা এটা আছে, এখান থেকে ধরেন এই ধরেন এইটাই নাই, সাপোজ এই কোর্সটা সাপোজ নাই, তাহলে আপনি তো চাইবেন না যে এই কোর্সটা কেউ গুগলে সার্চ দিয়ে খুঁজে পাক, এরকম তো চাইবেন না। তাহলে কি করছেন, এই কোর্সটা হচ্ছে ব্লক করে রাখছেন যেন ক্রলই না করে গুগল। ক্রলের পরে কি করে, ইন্ডেক্স করে। তো আপনি এই প্রথম স্টেপটাই বন্ধ করে দিচ্ছেন, তাহলে তো সেকেন্ড স্টেপে যাবেই না। তাহলে রোবট টিএক্সটি হচ্ছে একটা ফাইল, যেটা হচ্ছে আপনি .com এর পরে স্ল্যাশ দিয়ে যদি লিখেন robots.txt এন্টার দেন, তাহলে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে সেই ফাইলটা। এটার কাজটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কোন পেজ স্ক্রল করবে কোনটা করবে না সেটার একটা পারমিশন গুগলকে আগে থেকেই দিয়ে রাখা অ্যাজ এ ওনার ওয়েবসাইটের। ইউজার এজেন্ট মানে আপনার আর গুগলের মধ্যেকার একটা কানেকশন বোঝাচ্ছে। এখানে হচ্ছে স্টার বলতে বোঝায় যে অল পারমিশন, ঠিক আছে, সব সার্চ ইঞ্জিনকেই পারমিশন দিচ্ছেন, সার্চ ইঞ্জিনকে, পেজকে না, কিন্তু সব সার্চ ইঞ্জিন সব পেজই তো করতে পারবে, কারণ এখানে ডিজেলাও তো কোনো পেজ নাই, দেয়া নাই। ডিজেলাও তো কোনো পেজের ইউআরএল দেয়া মানে কি, যে ওই পেজটা ব্লক, ওই পেজটা বাদে বাকি সব পেজ ক্রল করতে পারবে, ইন্ডেক্সও করতে পারবে, ঠিক আছে। এখন এইখানে যদি আপনি লিখেন এটা দেন এবং এইখান থেকে এই যে এই সিসকো এই জাস্ট এতটুকু, এই যে কোর্স থেকে এতটুকু কপি করে এখানে বসায় দেন, এর মানে এই পেজটা বাদে বাকি সব পেজ স্ক্রল করতে পারবে। বুঝতে পারছেন এটার কাজ, রোবট টিএক্সটি এর কাজ, এটার কাজ বুঝছেন। এখন আপনার কাজ হচ্ছে এটা কি করে না করে এটা তো এখানে লেখার দরকার নেই, আপনার কাজ হচ্ছে সেই তার ওয়েবসাইট আছে না কি নাই, তো স্ল্যাশ দিয়ে রোবট টিএক্সটি লিখলেই চলে আসবে। তারপর হচ্ছে সাইট ম্যাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে XML। HTML সাইট ম্যাপটা হচ্ছে ইউজারদের বা আপনাদের জন্য, XMLটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য। সাইট ম্যাপ হচ্ছে ওই এই ম্যাপের মতোই আর কি, বাংলাদেশের ম্যাপ বলেন বা যে কোনো ম্যাপের মতো, কোথায় কোন লোকেশনে কি আছে ওইটা। তো সাইট ম্যাপ বলতে বোঝায় যে একটা ওয়েবসাইটের কতগুলো পেজ আছে এবং কোন পেজের মধ্যে কোন পেজ আছে, এইটা। এটা চেক করবেন কেমনে, এখান থেকে জাস্ট .com এর পরে কি লিখবেন, সাইট ম্যাপ লিখলে, শুধু সাইট ম্যাপ লিখলে আসবে হচ্ছে আপনাদেরটা, আর যদি এখানে লেখেন যে .xml তাহলে আসবে গুগলেরটা বা সার্চ ইঞ্জিনেরটা। সাইট ম্যাপে কি থাকে, পেজ, সার্চ ইঞ্জিন তাই কোডিংয়ে, আপনারা তাই এটা হচ্ছে কিসে, গ্রাফিকে, ঠিক আছে। যদি থাকে এখানে লিখবেন ইয়েস, যদি না থাকে নো লিখে দিবেন। কাস্টম 404 পেজ হচ্ছে একটা এরর, 404ই একটা এরর, বুঝতে পারছেন, 2x 3x 4x, একটু বাসায় দেখেন এটা হচ্ছে 4x এরর। 4x বলতে বোঝায় 404 402 401, 2x বলতে অনেক আছে, 20 200 এরকম অনেক কিছু আছে। 5x এরর আছে, 3x এরর আছে। 5x এরর বলতে বোঝা হচ্ছে সার্ভার এরর, সার্ভার ডাউন, সার্ভার শাটডাউন হয়ে গেছে। দেখবেন অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে রেজাল্টের দিন দেখা যায় না 500 আসে, এর মানে সার্ভার ডাউন।
404 মানে নট ফাউন্ড, মানে যেটা খুঁজতেছে সেটা নাই। 404, এই 4 সেকশনে বা 4 এই ক্যাটাগরিতে কিন্তু আরও আছে 402, 401, 3x এরর আছে, 301, 302 এরর এগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে ওই গুগলের এন্ড থেকে বা হচ্ছে ওই সার্চ ইঞ্জিনের এন্ড থেকে হচ্ছে ক্যাটাগরাইজ করা আছে যে 2x, 3x, 4x, 5x এর মিনিংটা কি। তো এগুলো একটু জাস্ট থিওরি, এগুলোর কোনো কাজ আপাতত আপনাদের নাই, প্র্যাকটিক্যাল হিসেবে নাই, এখন পরে আসে অনেক। তো বাসায় যা চেক করতে পারেন যে কোন এররের কাজটা কি। জাস্ট বলে দিলাম 3x মানে হচ্ছে রিডাইরেকশন এরর, 3x দিয়ে যে এররগুলো আছে এরকম বোঝায় যে এরকম, এই যে 3 দিয়ে XX, এটা মানে 3-র পরে এখানে 01 আসতে পারে, 301, 302 আসতে পারে, এগুলোর এক একটা মিনিং আছে। 301 মানে হচ্ছে পার্মানেন্ট এরর, পার্মানেন্ট রিডাইরেক্ট, আর 302 মানে হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট। 4 যদি এখানে আসে 4x এরর, 404 মানে নট ফাউন্ড, যেটা দিচ্ছেন সার্চ সেটা নাই ওইখানে। 5x এর সব ম্যাক্সিমামই হচ্ছে সার্ভার এরর, সার্ভার ডাউন হয়ে গেছে। তো এইখানে কাস্টম 404 বলতে বোঝাচ্ছে আপনার ওয়েবসাইটে যে 404 যদি আসে কোনো কারণে 404, তাহলে এটা কি ইউজার বুঝতে পারবে যে এটা 404 বা খুঁজতেছে যেটা সেটা নাই, নাকি রিডাইরেক্ট করবে। যেমন এইখানে যদি আমি লিখে ধরেন সাইট ম্যাপে বানান ডাবল পি দিয়ে এন্টার দিছি, তাহলে এখানে কি বলতেছে 404 নট ফাউন্ড, মানে এই যে এই নামে কিছু নাই। তাহলে ইউজার হিসাবে আমি বুঝলাম যে আমি যেটা খুঁজতেছি সেটা নাই এইখানে। এখন আপনার খুঁজতে হবে যে এরকম কোনো 404 আপনার ওয়েবসাইটে যেটা অডিট করতেছেন সেখানে আছে নাকি নাই, এটাই খুঁজতে হবে। এই দেখেন এগুলা কি, সবই 404 এরর, এই যে এগুলা, এটা যে কোনো ছবিতে হইতে পারে, যে কোনো টেক্সট হইতে পারে। এক কথা হচ্ছে বুঝছেন কিনা বা ইউজার বুঝছে কিনা। তো এটা আপনি ওয়েবসাইটের পরে যে কোনো কিছু লিখে সার্চ দেন যে আপনার বুঝতেছেন যে এটা হবে না, লিখে সার্চ দিলে চলে আসবে। তারপর হচ্ছে HTTPS আর www চেক। HTTPS দিয়ে যেটা, সেটার মিনিং হচ্ছে আপনার ওয়েবসাইটটা সিকিউর, SSL সার্টিফিকেট ইউজ করা হয়েছে সাইটের সাথে আপনার কানেকশনটা। এই যে আমার ডেস্কটপ দিয়ে যে আপনার সাইটে আমি ভিজিট করছি, আপনার আর আমার মধ্যেকার যে কানেকশনটা এটা হচ্ছে সিকিউর। আমি যদি আপনার ওয়েবসাইটে কোনো সাপোজ এইখানে যে দেখছেন যে কই গেল ফুটারে, এই যে এখানে আসলে SSL কমার্সে আসলে এখানে পেমেন্টের ইনফরমেশন আছে, পেমেন্ট করা যাবে, সিলেক্ট ব্যাংক সিলেক্ট করে পেমেন্ট করা যায়। এখন যদি নট সিকিউর হয় জীবনে কেউ পেমেন্ট করবে না, কারণ তার কার্ডের ইনফরমেশনটা হ্যাক হইতে পারে। তো এই সিকিউর যেটা, এই যে কানেকশন ইজ সিকিউর, এখানে আপনি ক্লিক করলেই ওয়েবসাইটে এসে ইউআরএলটা চেক করলেই বুঝতে পারবেন সিকিউর নাকি সিকিউর না। www নন wwwটা সেমভাবে আপনি চেক করতে পারবেন, এটার জন্য কোনো টুলসের কোনো প্রয়োজন নাই। www মিনিং হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ভিজিবিলিটিটা বাড়ায়, এইটা দিয়ে কিন্তু ইন্টারনেট বোঝায়, ইন্টারনেটের যে থিওরিটা এটার মাধ্যমে কিন্তু আসে, www দিয়ে আসে। এটাও কিন্তু কেউ না কেউ বের করছে, এরা দুইজন না একজন মিলে বের করছে এটা, এই www কথাটা, এটা একটা ইন্টারনেট বোঝায় এটা। তারপর মেটা এইচরে প্ল্যাং, যদি ওয়েবসাইটটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হয়, মাল্টিপল ভাষায় হয় তাইলে দরকার, আদারওয়াইজ দরকার নাই। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হলে ইউআরএল কি হয়, মাল্টিপল, কন্টেন্ট কি হয় সেম কন্টেন্ট, তাহলে গুগলের কাছে কি হয়, কপিরাইট, ডুপ্লিকেট হয়। তো এইচরে প্ল্যাং যে আমরা আইডেন্টিফাই করে দিই বা গুগলকে বোঝাই যে ওয়েবসাইট একজনেরই কিন্তু ভাষা আলাদা। এটা চেক করবেন কিভাবে, রাইট ক্লিক করে ইনস্পেক্টে গিয়ে এইচরে প্ল্যাং লিখলে চলে আসবে। মেটা টাইটেল, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখতে পারেন, 65 ক্যারেক্টার ম্যাক্সিমাম হয় এর। মেটা ডেসক্রিপশন হচ্ছে 155, হেডিং সাব হেডিং হচ্ছে, হেডিং হয় হচ্ছে সর্বোচ্চ একটা পেজে। এগুলো হচ্ছে টোটালি এই এতটুকু, এগুলো চেক করবেন কি দিয়ে, স্ক্রিমিং ফগ দিয়ে আরামসে চেক করে ফেলবেন এগুলো। এখান থেকে এই যে ইমেজ অল্টার ট্যাগ কি, ইমেজটা যদি ব্রোকেন হয়, ব্রোকেন হইলে একটা টেক্সট শো করে, ওই টেক্সটকেই বলে অল্টার টেক্সট, ঠিক আছে। মানে ইমেজটা ব্রোকেন হইলে তখন একটা টেক্সট শো করে, টেক্সট সেন্টেন্স যেটা যে কোনো কিছু, ওইটারই বলতেছে অল্টার ট্যাগ, টেক্সট, এনিথিং। এডিটোরিয়াল স্ট্রেংথ আমরা হচ্ছে গ্রিন কালার দিয়ে রাখছিলাম, এখানে হচ্ছে এডিটোরিয়াল স্ট্রেংথের যে বিষয়টা, এটা হচ্ছে আমরা এখন আলোচনা করব না এটা নিয়ে, এটা আমরা পরে আলোচনা করব কন্টেন্ট রাইটিং এর ক্লাসে। এডিটোরিয়াল স্ট্রেংথ বলতে বোঝায় কন্টেন্ট আপনার আর আপনার কম্পিটিটরের মধ্যে কার কন্টেন্টের স্ট্রেংথ কত ভালো, এটাই বোঝায়।
এটা আমরা কন্টেন্টের ক্লাসে দেখব। ইউআরএল ডেলিমিটার, ইউআরএল হচ্ছে ফ্রেন্ডলিনেস, এটা একটু আগেই দেখছেন। এখান থেকে কি বলে আপনার স্ল্যাশ আর হাইফেন বাদে অন্য কিছু যদি থাকে তাহলে ইউআরএল এ প্রবলেম হবে। গুগলের স্ট্যান্ডার্ড ফলো করেন নাই, ক্রলিংয়ে প্রবলেম হয়। আর যদি স্ল্যাশ হাইফেন থাকে তাহলে কোনো প্রবলেম নাই, চেক করবেন হচ্ছে সাইট ম্যাপ দিয়ে, এক্সাম্পল সাইট ম্যাপে গিয়ে। ফ্রেন্ডলি বলতে বোঝায় শর্ট আর রিকগনাইজেবল, বুঝতে পারেন, ইজিলি পড়ে বোঝা যায় যে কিসের ইউআরএল, এটারে বলে ফ্রেন্ডলি, এবং ছোট হইতে হবে, ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার। অ্যাবসুলেট রিলেটিভ ইউআরএল বলতে যেটা বোঝায়, এটাও ভাবছিলাম পরে দেখাবো, এটা ওইরকম আহামরি কিছু না, এটা দেখেনি যে অ্যাবসুলেট বলতে কি বোঝায় আর রিলেটিভ ইউআরএল বলতে কি বোঝায়। ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা থিওরি, আর কিছু না। তারপরে এইখান থেকে আর্কিটেকচার চেক, আর্কিটেকচার চেকের মধ্যে আছে হচ্ছে আপনার কি বলে, একটু কালার টালার দিয়ে দেই। এই যে এখানে আছে হচ্ছে ব্রেড কামস, টপ লেভেল আর ফুটার অ্যানালাইসিস। ব্রেড কামস হচ্ছে একটা অ্যাজ এ ইন্ডিকেটর হিসেবে ইউজ হয় যে কোন পেজে ইউজার আছে। ওভারঅল এই তিনটার কাজ একই, ইউজার ফ্রেন্ডলি করা ওয়েবসাইটটা। ব্রেড কামসও ইউজার ফ্রেন্ডলি করে, টপ লেভেলও ইউজার ফ্রেন্ডলি, ফুটারও ইউজার ফ্রেন্ডলি করে। এগুলো কোনো টুলসের দরকার নাই, নিজের চোখ দিয়ে দেখে দেখে বুঝে নেবেন। লিঙ্ক ইস্যুতে আসলে আপনি প্রথমে কি পাচ্ছেন, লিঙ্ক ইস্যুতে আসলে পাচ্ছেন হচ্ছে ব্রোকেন লিঙ্ক আর ব্রোকেন ইমেজের বিষয়টা। ব্রোকেন লিঙ্ক বলতে বোঝায় যে এমন একটা লিঙ্ক যেখানে ক্লিক করলে কিছুই আসে না, আপনার যে 404 আসবে, হয়তো 404 আসবে, না হয় হচ্ছে কান্ট বি রিচ এরকম লেখা আসবে। যেটা এক্সাম্পল হিসেবে দেখছেন একটা ওয়েবসাইটে ব্রোকেন করে দেখানো হয়েছে, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে এই টেক্সটটা, এই যে এই লিঙ্কটা, এখানে ক্লিক করলে তো কিছুই আসে না, এটা ব্রোকেন লিঙ্ক। আর ব্রোকেন ইমেজ বলতে বোঝায় একটা ইমেজ ভেঙে গেছে এইখান থেকে, এই যে এটা ব্রোকেন ইমেজ আর কি। এই দুইটা চেক করবেন হচ্ছে অডিটর দিয়ে, অডিটরে আসার পর সাইট অডিটে আসলে এখানে যে ব্রোকেন ইমেজ, ব্রোকেন লিঙ্ক, অ্যামাউন্টটা এখানে কপি করে এখানে বসায় দিবেন। আপনার আপাতত আর কোনো কাজ নাই, খুঁজে বের করা প্রবলেমগুলো। লোগো লিঙ্ক বলতে বোঝায় লোগোতে লিঙ্ক আছে কিনা, জাস্ট এখানে আপনি যদি ক্লিক করেন ওয়েবসাইটে এসে এই লোগোর উপর ক্লিক করলে বুঝতে পারবেন রিলোড নিলে। তারপরে এখান থেকে ম্যালিশিয়াস লিঙ্কের বিষয়টা মজ দিয়ে দেখতে হয়, এটা আজকে না, ব্যাক লিঙ্কের ক্লাসে, এটাও বাদ। স্কিমা মার্কআপ বুঝতে পারছেন আশা করি, আর নতুন করে বলবো না, রোজা রমজানের দিন।